প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো। আমি কাঞ্চন রায়, সহকারী শিক্ষক, সাদিপুর উচ্চ বিদ্যালয়, ফরিদপুর সদর। সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ফরিদপুর ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে সবাইকে আবারও অভিনন্দন। আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায়ের বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচ্য বিষয় থাকবে আর্কিমিডিসের সূত্র ব্যাখ্যা, প্রবলতা কী বা বলতে কী বোঝায়, বস্তু ভাসা বা নিমজ্জনের কারণ, সেই বিষয় নিয়ে আজকে আলোকপাত করব। এই অধ্যায়ের আগের ক্লাস তোমরা অবশ্যই আমার ক্লাসটা দেখেছো, পরের ক্লাসে এটা তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমাদের আজকের বিষয়ে আমরা প্রবেশ করি আর্কিমিডিসের সূত্র। আর্কিমিডিস সম্পর্কে তোমরা জানো, একজন বিখ্যাত বিজ্ঞানী। আর্কিমিডিসের সূত্রটা কি আমি একটু বলি। কোনো বস্তুকে কোনো তরলে আংশিক বা যদি সম্পূর্ণ ডুবানো হয়, তাহলে বস্তু যে ওজন হারাবে তা বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান হবে। আর্কিমিডিসের সূত্র আমি এটা তোমাদের একটু লিখে দিই। কোনো বস্তুকে তরলে আংশিক বা সম্পূর্ণ ডুবালে, আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তু যে ওজন হারাবে, বস্তু যে ওজন হারায় তা বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। দেখো এটা বুঝতে পারছো কিনা। আমরা যদি কোনো বস্তুকে যদি কোনো তরলের মধ্যে বা পানিতে যদি বস্তুটা ডোবাই, তাহলে বস্তু যে ওজন হারাবে, আমরা তো জানি যে কোনো বস্তুকে যদি পানিতে ডোবানো হয় তাহলে বস্তু কিন্তু ওজন হারায়। এই হারানো ওজনটা হবে বস্তু কর্তৃক অপসারিত তরল ওজনের সমান, মানে বস্তুটা যতটুকু পানিকে অপসারিত করেছে তার ওজনের সমান হবে আর কি। তা আমরা কি দেখো, তোমরা আর্কিমিডিসের সূত্র যদি বুঝতে থাকো, আমি এটা ব্যাখ্যা করব, গাণিতিক ব্যাখ্যা করব, তোমরা খুব সহজেই আমার মনে হয় বুঝতে পারবা। এখন দেখো, আমি একটু উদাহরণ দিয়ে বা আরেকটু ব্যাখ্যামূলক তোমাদের আলোচনা করি। এটা আলোচনা করার জন্য আমাদের একটা চিত্র আঁকতে হবে। তাই আমি এটা মুছে দিই। তাহলে আমাদের এটা মূল বিষয়টা কি, যে কোনো বস্তু ওজন হারালে, মানে কোনো বস্তু যদি ডুবানো হয় কোনো তরলের মধ্যে, তাহলে যে ওজন হারাবে তা হবে বস্তু কর্তৃক অপসারিত তরল ওজনের সমান। এটা আমরা প্রমাণ করে এখন দেখব। দেখো, এটা করতে হলে আমাদের কী করতে হবে, একটা চিত্র আঁকতে হবে। চিত্রটা দেখো, তো আর্কিমিডিস সূত্রের এটা কী হবে, প্রমাণ। আমরা বড় একটা পাত্র নেব, বড় পাত্রের মধ্যে এদের একটা বড় একটা পাত্র, এই বড় পাত্রের মধ্যে আমরা একটা সিলিন্ডার ডুবাবো। এদের একটা সিলিন্ডার, ছোট একটা সিলিন্ডার ডুবাবো। এই সিলিন্ডারের খেয়াল করো, এই সিলিন্ডারটা কোথায় আছে, ধরো আমরা মনে করলাম যে এইচ গভীরতা আছে। এর মধ্যে পানি আছে কতটুকু, ধরো আমরা এর মধ্যে ধরো কি আছে, পানি আছে। এবার পানি দিই, যতটুকু পানি থাকবে, এই পর্যন্ত পানি আছে।
এখন দেখো এই পানির উপরিতল থেকে পাত্রের যে উপরিতল, পাত্রে কিন্তু আমাদের একটা ক্ষেত্রফল আছে, একটা ক্ষেত্রফল আছে পাত্রের তলদেশের ক্ষেত্রফলে, আমরা ক্ষেত্রফল এ দিয়ে প্রকাশ করি। তলদেশের ক্ষেত্রফলে বা উপরে এবং নিচে তো একই ক্ষেত্রফল থাকে, উপরে পৃষ্ঠে বা নিচের পৃষ্ঠে। এখন এই পাত্রের উপরে পৃষ্ঠ থেকে পানির উপরিতলের যে উচ্চতা, এখান থেকে ধরো মনে করো এটুক উচ্চতা ধরলাম আমরা h1, এখান থেকে এটা। এবং এই পাত্রের যে নিচের পৃষ্ঠ, মানে এখান থেকে এই সম্পূর্ণটা আর কি, এটা উচ্চতা h2 ধরলাম। আর পাত্রের উচ্চতা কতটুকু? পাত্রের উচ্চতা ধরলাম আমরা h, সিলিন্ডারের উচ্চতা যদি আমরা বলি। তাহলে এখানে আমরা ধরে নিই যে সিলিন্ডারের মধ্যে কি আছে? পানি আছে। এর মধ্যে কি আছে? এর মধ্যে পানি আছে। এখন এইখান থেকে আমরা কীভাবে, দেখো আমরা আর্কিমিডিসের যে সূত্রটা, যে কোনো বস্তুকে যদি কোনো পানির মধ্যে ডোবানো হয় তাহলে বস্তু যে ওজন হারাবে, এই বস্তু যে ওজন হারাবে, সেই হারানোর ওজনটা হবে এর কী হবে? বস্তু কর্তৃক, এখানে বস্তু কর্তৃক অপসারিত তরল ওজনের সমান, পানি ওজনের সমান হবে আর কি। এটা আমরা একটু দেখব। দেখো তাহলে আমরা এটা ধরে নিই যে পাত্রে একটি সিলিন্ডার, পাত্রে একটি সিলিন্ডার কি আছে? সিলিন্ডার পানিতে নিমজ্জিত আছে, তাই না? তাহলে খেয়াল করো, পানির উপরিতল থেকে পাত্রের যে দুইটা পৃষ্ঠ থাকে, উপরি পৃষ্ঠ আর নিচের পৃষ্ঠ, তাই পানির এ ক্ষেত্রফলের সিলিন্ডারটি, সিলিন্ডারের পানির উপরি পৃষ্ঠ থেকে উচ্চতা, সিলিন্ডারের উপরের পৃষ্ঠে এটা লিখে নেবা, উপরের পৃষ্ঠে পানির উপরিতল থেকে উচ্চতা, হতে উচ্চতা h1, এবং পাত্রের নিচে পৃষ্ঠ পর্যন্ত উচ্চতা, পাত্রের নিচের পৃষ্ঠে উচ্চতা কত হবে বলো তো? উচ্চতা h2। এবং পাত্র বলতে সিলিন্ডারের উচ্চতা হচ্ছে h। কীভাবে h হয় বলো তো? যেহেতু এখানে h2 বিয়োগ h1, এটা মোট পৃষ্ঠ থেকে এটা যদি উপরের পৃষ্ঠ বিয়োগ করা হয় তাহলে পাত্রের উচ্চতা পাওয়া যায়, তাই সেটা হচ্ছে h লেখা যায়। এখন দেখো তাহলে এখানে যদি সিলিন্ডারটি ডুবানো হয় তাহলে সিলিন্ডারের উপর কিন্তু চাপ প্রয়োগ হবে, এই চাপটা কিন্তু চারদিক থেকে আসবে। এখন এই চাপটা দুই পাশে, এখানে যে চাপের কারণে বল অনুভূত হবে, তো দুই পাশে পাশের বলগুলো সমান থাকে বিধায় এটা কাটাকাটি হয়ে যায়। তাহলে উপরের যে চাপটা প্রয়োগ হয় এবং নিচের যে চাপটা প্রয়োগ হয়, এই পানির উপর যে পানিটা আছে সেটা পাত্রের উপরে চাপ প্রয়োগ করবে নিচের দিকে, এবং নিচের যে পানিটা আছে সেটা উপরের দিকে চাপ প্রয়োগ করবে। এখন দেখো তাহলে এই সিলিন্ডারের উপরের পৃষ্ঠে কী করবে? উপর দিক থেকে এই যে উপরে যে পানিটা আছে এটা চাপ প্রয়োগ করবে, এবং নিচের পৃষ্ঠ থেকে কী করবে? নিচের পৃষ্ঠ থেকেও একটা চাপ প্রয়োগ করবে। তাহলে এই চাপের মানটা কত হবে? এখানে আমরা এটা বের করব।
তাহলে এটা লেখো যে সিলিন্ডারের উপরের পৃষ্ঠে প্রযুক্ত চাপ, সিলিন্ডারের উপরিপৃষ্ঠে বা উপরিপৃষ্ঠে কী হবে, নিম্নমুখী চাপ হবে, তাই না? নিম্নমুখী চাপ। তো নিম্নমুখী চাপ কিন্তু আমরা যেহেতু চাপ দুইটা, একটা পি দেই, একটা P1 দেই, একটা P2 দেই। তাই P1 সমান কী হবে বলো তো? P1 সমান দেখতে হবে যে যদি উপরিপৃষ্ঠে যে চাপটা প্রয়োগ হবে, আমাদের সূত্র হচ্ছে H রো জি, তাই না? এটা হচ্ছে আমাদের সূত্র, আমরা কতদিন দেখিয়েছি। তাহলে উপরিপৃষ্ঠে উচ্চতা কতটুকু? H1। তাহলে আমাদের এখানে কিন্তু এই উচ্চতা H1 ধরতে হবে। বুঝতে পারছো? এবং সিলিন্ডারের নিচের পৃষ্ঠে, সিলিন্ডারের নিম্ন পৃষ্ঠে ঊর্ধ্বমুখী চাপ প্রয়োগ করবে, ঊর্ধ্বমুখী চাপ। আমি আর একটু কাজ করে দিই, সেটা যদি নিম্নমুখী বলটা বের করো, একবারে বলটা হয়ে যাবে। আমি ওটা একবারে উপরিপৃষ্ঠটাকে বলটা বের করে দিই। সিলিন্ডারের উপরিপৃষ্ঠে বল কতটুকু হবে? তাহলে বল হবে হচ্ছে F1 সমান বলের সূত্র কি? চাপ গুণ ক্ষেত্রফল। তাহলে P1 গুণ এ, এখানে এ ক্ষেত্রফল যেহেতু আছে, সিলিন্ডারের ক্ষেত্রফল এ, তাহলে এর সাথে হচ্ছে চাপ কী করতে হবে? গুণ করতে হবে। তাহলে খেয়াল করো, তাহলে এখানে P1 এর মান কত পাইছি আমরা? P1 এর মান পাইছি H1, তাই না? তাহলে H1 আর এ তো আছেই, তাহলে H1 রো জি। এটা কি পাইলাম? এটা হচ্ছে সিলিন্ডারের উপরে পৃষ্ঠে নিম্নমুখী যে বলটা প্রয়োগ করবে সেই বলের মানটা F1। একইভাবে আমরা সিলিন্ডারের উপরে পৃষ্ঠে নিচের পৃষ্ঠে দেখো, আবার সিলিন্ডারের নিচের পৃষ্ঠে কী হবে? ঊর্ধ্বমুখী একটা চাপ প্রয়োগ করবে। তাই ঊর্ধ্বমুখী চাপটা কতটুকু হবে? খেয়াল করো, ঊর্ধ্বমুখী চাপ, ঊর্ধ্বমুখী চাপ। তো ঊর্ধ্বমুখী চাপ যদি আমরা P2 দিয়ে প্রকাশ করি, তাহলে P2 সমান হবে আমাদের সূত্র হচ্ছে H রো জি। যেহেতু আমরা ঊর্ধ্বমুখী চাপ প্রয়োগ করবে, তাহলে এই নিম্নপৃষ্ঠ থেকে পানির উপরিতল পর্যন্ত কতটুকু উচ্চতা আছে? এই নিম্নমুখী থেকে পানির উপরিতল পর্যন্ত কতটুকু উচ্চতা দেখো তো? H2 উচ্চতা আছে। তাহলে এখানে এই উচ্চতা হবে H2। তাহলে এই ঊর্ধ্বমুখী বল কতটুকু হবে? তাই নিচের পৃষ্ঠায় একটি যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে, অতএব ঊর্ধ্বমুখী বলকে কি দিয়ে প্রকাশ করে? F2 দিয়ে প্রকাশ করে। তাহলে F2 সমান কী হবে? যেহেতু এটা P2A চাপ গুণ ক্ষেত্রফল, তো P2 মানে H2, তাহলে H2 রো জি। তাহলে আমরা দুইটা বল পাইলাম, কিন্তু একটা হচ্ছে পাত্রের সিলিন্ডারের উপরিপৃষ্ঠে কতটুকু নিম্নমুখী চাপ বল প্রয়োগ করছে, এবং সিলিন্ডারের নিচের পৃষ্ঠে কতটুকু ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে। এখান থেকে আমরা, যেহেতু বল উপরিপৃষ্ঠ থেকে নিচের পৃষ্ঠে উচ্চতা বেশি পানির উপরিতল থেকে, তাই নিচের পৃষ্ঠে কিন্তু কী হবে? নিচের পৃষ্ঠে বলটা বেশি হবে। F1 থেকে F2 মানটা কী হবে? বেশি হবে। যার কারণে আমাদের ঊর্ধ্বমুখী লব্ধি বল কতটুকু হবে? আমরা ঊর্ধ্বমুখী লব্ধি বলটা বের করি। অতএব দেখো, ঊর্ধ্বমুখী লব্ধি বল, আমি এটা মুছে দিই। অতএব লেখো ঊর্ধ্বমুখী লব্ধি বল। তো ঊর্ধ্বমুখী লব্ধি বল যদি আমরা F দিয়ে প্রকাশ করি, তো F সমান কী হবে? যেহেতু বলের মান যেটা বেশি, সেটা থেকে আমাদের কী করতে হয়? কম বলের মানটা বিয়োগ করতে হয়। F1 মান যেহেতু বেশি, তাহলে F2 থেকে F1টা বিয়োগ করতে হয়। তো F2 মান আমরা কী পেয়েছি দেখো তো? F2 মান পেয়েছি আমরা
H2 রো জি। আর F1 এর মান পেয়েছি আমরা, দেখো কি F1 এর মান AH1 রো জি। এখান থেকে খেয়াল করো, এখান থেকে কী কমন যায় দেখো তো, এখান থেকে এ রো জি কমন যায়, তাহলে এখানে থাকে কি H2 বিয়োগ H1। তো H2 থেকে যদি H1 বিয়োগ করা হয়, আমি আগেই দেখিয়েছি, এটা থেকে যদি H1টা বিয়োগ করো তাহলে কতটুকু পাওয়া যাবে, শুধু সিলিন্ডারের উচ্চতা পাওয়া যাবে। তাহলে এটা হবে এ রো জি এইচ, অথবা এটা আমরা সাজায় লিখি AH রো জি। দেখছো, তাহলে এটা AH রো জি। আবার আমরা জানি যে উচ্চতার সাথে যদি আমরা ক্ষেত্রফল গুণ করি তাহলে কি পাওয়া যায়, তাহলে আয়তন পাওয়া যায়। তাহলে সিলিন্ডারের আয়তন কতটুকু হবে বলো তো, সিলিন্ডারের আয়তন হবে তোমার এই উচ্চতা কতটুকু সিলিন্ডারের এইচ, সিলিন্ডারের উচ্চতা কতটুকু দেখো তো, এখানে সিলিন্ডার উচ্চতা হলো এইচ। তাহলে এ এবং এইচ এর ক্ষেত্রফল এবং উচ্চতা গুণ করলে আয়তন পাওয়া যায়, তাহলে এটা হবে ভি রো জি। যেহেতু ভি সমান এইচ, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে ঊর্ধ্বমুখী লব্ধি বল, তাই আর এটা হচ্ছে ভি রো জি, এটা হচ্ছে কি প্লবতা। তাহলে ঊর্ধ্বমুখী লব্ধি বল হবে প্লবতা, এই ভি রো জি এটা হচ্ছে তোমার কি অপসারিত বস্তু কর্তৃক অপসারিত পানীয় ওজন, বস্তু কর্তৃক অপসারিত পানীয় ওজন হবে কি ভি রো জি। এটা মুছে দিই। এটা হচ্ছে অর্থাৎ বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন হবে কি ভি রো জি। তাহলে দেখো আমাদের কি মানে যতটুকু ওজন হারায় সেই ওজনটা হবে কি অপসারিত পানি ওজনের সমান। অতএব এটা প্রমাণ করা যায়। অতএব কী লেখা যায়, হারানো ওজন বা এই আরেকটা কথা লেখা যায় যে বস্তু কর্তৃক অপসারিত পানি ওজন এবং প্লবতা, এটা সমান এটাকে প্লবতা লেখা যায়, প্লবতা দুটো সমান। অতএব এটা কি আর্গুমেন্টের সূত্রকে সমর্থন করে। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, যে কোনো বস্তুকে যদি কোনো তরলের মধ্যে আংশিক বা সম্পূর্ণ ডুবানো হয় তাহলে বস্তু যে পরিমাণ ওজন হারাবে সেই হারানো ওজনটা হবে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। তাহলে এখান থেকে আমরা নতুন একটা শব্দ পেয়েছি। তো আর্গুমেন্টের সূত্র কিন্তু আমরা এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটা অনেক বাড়িয়ে আসে তোমাদের জন্য, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা ভালো মতো বুঝবা এবং এই সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে হবে। আমি পরবর্তী ক্লাসগুলোতে দেখাবো। আমি জাস্ট আজকে শুধু এটা নিয়ে আলোচনা করতেছি। এখন দেখো প্লবতা কি, আমরা এখান থেকে একটা প্লবতা শব্দ পেয়েছি, নতুন একটা শব্দ প্লবতা। তো প্লবতা নিয়ে একটু আলোচনা করি। তাহলে কি প্লবতা হচ্ছে কোনো বস্তুকে যদি কোনো তলের মধ্যে আমরা ডুবানোর চেষ্টা করি তাহলে বস্তু উপর দিকে একটা লব্ধি বল প্রয়োগ করে, এই ঊর্ধ্বমুখী যে লব্ধি বল প্রয়োগ করে এই বলটাই হচ্ছে কি এটাকে বলা হয় প্লবতা। যে তুমি তোমরা সহজে একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। আমরা যদি কোনো পানির মধ্যে কলস ডুবানোর চেষ্টা করি, কলসটাকে ডুবতে চায়, আমরা কিন্তু জোর করে ডুবানোর চেষ্টা করি, দেখবে যে ডুবতে চায় না, ওই যে চাপটা উপর দিকে একটা বল প্রয়োগ করতেছে সেটাই হচ্ছে কি প্লবতা। তাহলে আমরা প্লবতার সংজ্ঞা কীভাবে দিতে পারি, কোনো বস্তুকে কোনো তলের মধ্যে আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তু উপর দিকে যে লব্ধি বল অনুভব করে তাকে প্লবতা বলে। আমি একটু লিখে দিই তাহলে, কোনো বস্তুকে কোনো তরলে ডোবালে বস্তু উপরের দিকে যে লব্ধি বল
যে লব্ধি বল প্রয়োগ করে তাকে কি বলে বলো তো? তাকে প্লবতা বলে, তাই না? তাহলে প্লবতা কিন্তু আমরা আগেই আমরা দেখে আসছি। তো এটা প্লবতাকে আমরা এই কী দিয়ে প্রকাশ করতে পারি? এটা এফ দিয়ে প্রকাশ করা যায়। প্লবতা যেহেতু বল প্রয়োগ করে, ঊর্ধ্বমুখী লব্ধি বল, এটা হবে কি ভি রো জি। এটা হচ্ছে কি, এটাকে প্লবতা লেখা যায়। বা আমরা F2 বিয়োগ F1, আমরা যে আর্কিমিডিস সূত্র থেকে আসছি, F2 বিয়োগ F সমান কী পাইছি? F2 বিয়োগ F1, এটাওকে কী লেখা যায়? প্লবতা। এটা থেকেই তো এটা আসছে। তাহলে এখান থেকে আমরা প্লবতাকে আমরা বুঝতে পারলাম আর কি। তাহলে আমাদের কিন্তু আর্কিমিডিসের সূত্র কী এবং ব্যাখ্যা, গাণিতিক ব্যাখ্যা পড়লাম, প্লবতা কী এটা বুঝলাম। এখন দেখো আরেকটি ইম্পর্টেন্ট একটা বিষয়, যে বস্তু ভাষা ও নিমজ্জনের কারণ। আমরা তো এটা অনেক ক্ষেত্রেই দেখি, কোনো বস্তু যদি আমরা পানিতে দেই, অনেক বস্তু ডুবে যায়, আবার অনেক বস্তু কি ভেসে থাকে, আবার অনেক বস্তু সম্পূর্ণ ভাসে না, যে মানে যেখানে রাখা হয় তলের মধ্যে যেখানে রাখা হয় সেইখানেই থাকে। তাহলে খেয়াল করো এটা কীভাবে হয়, এটা আমি একটু খুব সহজভাবে আমি আলোচনা করব। বা আমি তোমাদের মনে অনেকেই প্রশ্ন হইতে পারে যে লোহার জাহাজ দেখো পানিতে কিন্তু ভাসে, তাই না? লোহার তৈরি, পানিতে ভাসে, কিন্তু এক টুকরা লোহার দণ্ড পানিতে দাও, একবার ডুবে যাবে। কেন হয়? আমরা বরফ পানিতে ভাসে, কেন ভাসে? এই সম্পর্কিত প্রশ্নের উত্তর আমরা খুব সহজেই পেয়ে যাব। তাহলে চলো, তাহলে আমাদের এখনকার বিষয় কি? এখনকার বিষয় হচ্ছে কোনো বস্তু ভাসা এবং ডোবার কারণ কি, সেটা নিয়ে একটু আলোচনা করি। বস্তু তরলে ভাসা ও ডোবার কারণ। ভাসা ও ডোবার কারণ, কী কারণে কোনো বস্তু ডোবে? এটা মূলত নির্ভর করে হচ্ছে ওজনের উপর বা তার ঘনত্বের উপরে নির্ভর করে। এখন বস্তু তলে ভাসবে কখন, কখন ডুবে যাবে, এটা আমরা কীভাবে বুঝবো? দেখো এটা নির্ভর করে মূলত বস্তুটার ঘনত্বের উপরে, বস্তুটার ওজনের উপর নির্ভর করে। এখন আমরা এর তিনটা কারণ আছে। তিনটা কারণ মধ্যে ভাসার জন্য একটা কারণ আছে, ডোবার জন্য একটা কারণ আছে, এবং নিমজ্জিত হওয়ার জন্য কারণ আছে। এটা যদি বস্তুর ওজন, আমরা যে বস্তুটাকে পানিতে বা তরলে ডুবাবো চেষ্টা করবো আর কি, সেই বস্তুর ওজন যদি বস্তু কর্তৃক অপসারিত তরল ওজন থেকে বেশি হয়, তাহলে ওই বস্তুটা পানিতে ডুবে যাবে। আমি কি বলছি আবার একটু দেখো, কোনো বস্তুকে যদি আমরা পানিতে ছেড়ে দেই, ওই বস্তুর ওজন থেকে যদি বস্তু কর্তৃক অপসারিত তরল ওজন কম হয়, তাহলে বস্তুটা কি হবে? ডুবে যাবে। মানে বস্তু ওজন যদি বেশি হয় তাহলে ডুবে যাবে, আর যদি বস্তুর ওজন বস্তু কর্তৃক অপসারিত তরল ওজন থেকে যদি কম হয়, তাহলে কী হবে? ভেসে থাকবে। আরেকটা কারণ আছে, বস্তু ওজন এবং বস্তু কর্তৃক অপসারিত তরল ওজন যদি সমান হয়ে থাকে, তাহলে বস্তু নিমজ্জনের পরে যতটুকু সমান আছে ততটুকু ডুবার পরে বস্তুটা যখন যেখানেই রাখবো না কেন সেখানে ভেসে থাকবে আর কি। মানে তলের মধ্যে সম্পূর্ণ ডুবে যাবে, এবং যেখানে রাখবো তুমি সেখানে, নিচে রাখলে নিচে, উপরে রাখলে উপরে, যেখানে রাখো না কেন। তাহলে আমি এই তিনটা এইগুলো আমি লিখি। দেখো তাহলে কি, বস্তুর ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন থেকে, আমি তরলের কথাই বলি, যদি পানি বলি তাহলে পানি, তরলের ওজন থেকে বেশি হলে, বস্তুটি কী হবে বলো তো? বস্তুটি তরলে ডুবে যাবে।
ডুবে যাবে। আবার দেখো 1 নম্বর পয়েন্ট বুঝলাম বস্তু ডুবার কারণ এটা। আর একটা হচ্ছে বস্তুর ওজন বস্তু কর্তৃক অপসারিত তরল ওজন থেকে যদি বেশি কম হয়, তরল ওজন থেকে কম হলে বস্তুটি কী হবে বলো তো? বস্তু কম হলে বস্তুটি ভেসে থাকবে। দেখো সাধারণত দুইটাই বেশি হয়, কোনো বস্তু ডুবে যায় বা কোনো বস্তু ভেসে থাকে আর কি। এখন আরেকটা আছে কি, যদি দুইটা সমান হয়ে যায়, মানে বস্তুর ওজন বস্তু কর্তৃক অপসারিত কী হবে বলতো? তরলের ওজন থেকে ওজনের সমান হলে, তরলের ওজনের সমান হলে বস্তু কী হবে? বস্তুটি নিমজ্জিত হবে এবং যেখানে বস্তুটি রাখবা সেখানে থাকবে। বস্তুটি রাখা হবে সেখানে থাকবে। তাহলে আমরা এই 3টা পয়েন্ট যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা যে কোনো বস্তু তরলের মধ্যে ভাসবে না ডুববে সেটা আমরা খুব সহজেই বলতে পারবো। এই 3টা পয়েন্ট যদি আমরা মনে রাখতে পারি। এখন বস্তু ওজন যদি অনেক সময় না থাকে, ঘনত্ব যদি দেওয়া থাকে, একই ব্যাপার। যে বস্তুর ঘনত্ব থেকে যদি বস্তু অপসারিত তরলের ঘনত্ব থেকে যদি বেশি হয়, তাহলে বস্তুটা কী হবে? বস্তুটা ডুবে যাবে। আবার বস্তুর ঘনত্ব যদি বস্তু কর্তৃক অপসারিত তরলের ঘনত্ব থেকে যদি কম হয়, তাহলে বস্তুটা ভেসে থাকবে। যেমন ধরো আমরা সেক্ষেত্রে বলি আর কি, বরফের ক্ষেত্রে বলি, বরফ কেন পানিতে ভাসে? বরফ পানিতে ভাসে তোমরা জানো? হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই এটা বাসায় পরীক্ষা করে দেখতে পারো। ফ্রিজের মধ্যে যে বরফটা আছে, বরফটা তুমি গ্লাসে পানির মধ্যে রাখো, দেখবো যে ভেসে থাকবে। কেন ভেসে থাকবে? কারণ হচ্ছে বরফের যে ঘনত্ব, পানির ঘনত্ব কিন্তু এক না। বরফের ঘনত্ব হচ্ছে পানির ঘনত্ব থেকে আরও কম, যার কারণে বরফটা কী হয়? পানিতে দিলে ভেসে থাকে। আবার আমরা আরেকটু আগে একটা কথা বললাম যে লোহার জাহাজ পানিতে ভাসে কেন ভাসে বলো তো? এইগুলো দিয়ে বুঝতে পারো। লোহার জাহাজ যে পরিমাণ আয়তন দখল করে, মানে যে পরিমাণ যতটুকু অপসারিত করে পানিটাকে, তার ওজন থেকে কিন্তু এই লোহার জাহাজের ওজনটা কম। যতটুকু মানে ওজন সমান আছে, যতটুকু ডুবে যাবে, তারপরে কি ভেসে থাকবে। কারণ হচ্ছে লোহার জাহাজ কিন্তু অনেক বড়, তাই না? কিন্তু অপসারিত মানে পানির ওজন কিন্তু অনেক, ওইখানে যতটুকু অপসারিত করবে তার থেকে কিন্তু লোহার জাহাজের ওজনটা কম, যার কারণে তোমার লোহার জাহাজ কিছুটা ডুবার পরে তারপর ভেসে থাকে। তাহলে এই বিষয়গুলো যদি আমরা জানি, আমরা অনেক প্রশ্নের অ্যান্সার করতে পারবো। আমার মনে হয় আজকে ক্লাস তোমরা অনেকটা উপভোগ করেছো। তো আমার সাথে থাকবা, পাশে থাকবা, তোমরা বাসায় পড়াশোনা করবা। আর যেগুলো পড়ে স্যাররা যে ক্লাসগুলো নিচ্ছে অনলাইনে, সেগুলোকে দেখার চেষ্টা করবা। এই করোনাকালীন আমাদের
শ্রদ্ধেয় জেলা প্রশাসক ফরিদপুরের, তার তত্ত্বাবধানে এবং সার্বিক সহযোগিতায় শিক্ষা এডিসি স্যার আমাদের তার তত্ত্বাবধানে আমরা ফরিদপুরের ভার্চুয়াল ক্লাসগুলো পরিচালিত করছি। তো তোমরা শুধু ক্লাসগুলো দেখলে বা পড়লে আমাদের কষ্ট সার্থক হবে আশা করি। এই করোনাকালীন সময়ে অনেকটাই তোমরা উতরে যেতে পারবা। তো আমি বেশি কথা বলবো না, এইটুকু রেখেই আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।